হাতের তালুর সাইজের একখানা বই, সব থেকে ইউনিক একটা বই যার সাথে গাছ পোতার বীজ পাওয়া যাচ্ছে। শোলেকে ট্রিবিউট দেওয়া বাংলা কমিক্স, টলস্টয়ের অনুবাদ। ভিডিওটা শুরু করার আগে একটা অত্যন্ত দরকারি একটা কথা বলছি আমি। দেখো, তোমরা সবাই বইমেলার পেছনের দিকে গিয়ে ওই 9 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকে টার্ন নিয়ে ওই দিকটা, পেছনের দিকটা, ঠিক আছে, না হলে 1 নম্বর গেটের একদম পেছনের দিকে যেখানে বাতাসে ধুলো আর বালি উঠছে, তোমরা সেইখানে ফিশ ফ্রাই খাচ্ছ। যদি হেলদি ফিশ ফ্রাই খেতে হয় তাহলে 6 নম্বর গেট দিয়ে ঢুকেই বাহাতে, যেখানে পুলিশের ওয়েপনগুলোকে ডিসপ্লে করা হচ্ছে, মমতা ব্যানার্জির কবিতার বই যেখানে পাওয়া যাচ্ছে, ওই দিকটাতে 6 নম্বর গেট দিয়ে ঢুকেই বাদিকে তাকাবে, একটা ছোট্ট একটা ফিশ ফ্রাইয়ের দোকান আছে, ভালো ভিড় আছে, এবং ওখানে কিন্তু কোনো ধুলো কিন্তু উঠছে না, ঠিক আছে, ওই বালি ফালি কিন্তু উঠছে না। 130 টাকা ফিশ ফ্রাইয়ের দাম। আমি খেয়েছি ফিশ ফ্রাইটা মোটামুটি, বাট কাসুন্দিটা হেব্বি, আর মাছের পুরো অনেকটা ছিল, কিন্তু আমার টেস্ট এমন এমন একটা কিছু মনে হয়নি, কিন্তু সস্তায় পুষ্টিকর। ওকে, চল এবার মেন ভিডিওতে ঢোকা যাক। 13খানা প্যাকেট খুলেছিলাম, এবার বাকি 12খানা প্যাকেট আমি খুলবো। তো আজকে শুরু করা যাক সাহিত্য একাডেমি। দোকানটা বাইরে থেকে ঝকঝকে একেবারেই দেখতে নয়, কিন্তু প্রথম দিন বইমেলার প্রথম আমি তাদের কাছ থেকে বই কিনেছিলাম, এবং 4খানা বই কিনেছিলাম। বলি, যেটা আমাদের এখানে যে নরবলি প্রথা যে রয়েছে, এবং সেই বলি সংক্রান্ত কিছু অপরাধজনক গল্প নিয়ে এই বইটা। সাহিত্য একাডেমির বই, মলাট অত্যন্ত সুন্দর, বইয়ের প্রোডাকশান ভ্যালু যথেষ্ট ভালো, পেজের কোয়ালিটি অতটা ভালো আমার মনে হয়নি, প্রিমিয়াম যদিও, কিন্তু এই বইয়ের যা দাম এবং যতটা অফ পেয়েছি তাতে এগুলো কিছুই ম্যাটার করে না। বইয়ের দাম লিটারালি 100 টাকা, এবং তার মধ্যে পেয়েছি 80% অফ। আর সাহিত্য একাডেমিতে কিন্তু যে কোনো মানের লেখা কিন্তু থাকে না, এই বইগুলো কিন্তু অনেক রকম পুরস্কারপ্রাপ্ত বই। বলির পরেই যেই বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে কি নীল মাস্টারনি ও অন্যান্য গল্প। এটা একটা ছোট গল্প সংকলন, এটার দামও অত্যন্ত কম, 110 টাকা, তার ওপর 20% অফ। এবং হাজার সারস, এটা একটা জাপানিজ উপন্যাসের অনুবাদ। আর হচ্ছে গিয়ে হঠযোগী, হঠযোগীর কভারটা তোমরা একবার দেখো, ঠিক আছে, এরকম কভার দেখলে পরে ভাই বই তো আমি কিনবই। যাই হোক, এখন ব্যাপারটা হলো গিয়ে যে মাত্র 90 টাকা এটার দাম, 305 টাকায় আমি 4খানা বই পেয়েছিলাম। এবং বইমেলাতে 2026-এর প্রথম পারচেজ লট হচ্ছে গিয়ে আমার এটা। এই 4টে বই আমি সবার প্রথম কিনেছি। এরপরে আমি আসবো হচ্ছে গিয়ে এমন একটা কমিক্সের যেটার 5খানা ভলিউম ফাইনালি বেরিয়ে গেছে। 1 বছর ধরে এই কমিক্সের গল্প ফলো করছি, এবং মায়েরই বলছি এইরকম অসহ্য টেনশন আর এইরকম থ্রিল বহুকাল কোনো কমিক্স পড়ে আমি পাইনি। যারা মৃত্যুভূমি ফলো করেছো তারা প্রত্যেকে জানো। তো মৃত্যুভূমি শোলেকে ট্রিবিউট জানিয়ে একটা কভার তৈরি করেছিল, আমি সেই কভারটা আমি নিয়েছি, অত্যন্ত সিনেম্যাটিক কভারটা। এবং গল্পের কথা আমি যদি বলি তাহলে মৃত্যুভূমি নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আঁকার কোয়ালিটি, আর হ্যাঁ, আমি সবার সাইন পেয়েছি, মানে অর্কদা থেকে শুরু করে, সৌমেনদা থেকে শুরু করে, সৌমদা থেকে শুরু করে, সৌমেনদা। পেতনিরা চিলি ফিশ খেতে ভালোবাসে, আমাকে ব্লক করে দিয়েছে ঝগড়া হওয়ার পরে, কিন্তু যাই হোক, এই বইটা দিয়ে মৃত্যুভূমির সেশন 1-এর ফাইনালেতে আমরা পৌঁছাই। এবং হ্যাঁ ভাই, আমি এন্ডিংটা আমার মতো করে একটুখানি ভেবেছি, শ্রমিকদের সাথে কথাও হয়েছে, কিন্তু এই বইটাকে যেভাবে এন্ড করা হয়েছে, হ্যাটস অফ। এবং হ্যাঁ, শেষের কিছু পাতাকে রঙিন করা হয়েছে, তবে টু বি ভেরি অনেস্ট, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্ট ওয়ার্কই বেশি ভাল লাগে, তাতে চরিত্রের কন্ট্রাস্টগুলো বেশি ঠিকরে বেরিয়ে আসে কালার ওয়ার্কের থেকে। তো কালারটা করেছে, এটা ওদের একটা ভালো সিদ্ধান্ত, অনেকেরই এটা ভাল লেগেছে, বাট পার্সোনালি পুরো বইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি থাকতো তাহলে আমি কিচ্ছু মাইন্ড করতাম না। এই দুটোর পরে চলে আসবো আমার ফেভারিট দাদুর দোকান, বাণী শিল্প, টলস্টয়ের গল্প। অ্যাকচুয়ালি এই দুটো বই আমি প্রথমে কিনিনি, ঠিক আছে, এই দুটো বই পরে কিনেছি। আগে যে 3টে বই কিনেছি বাণী শিল্প থেকে, সেই 3টা আগে দেখাই। একটা পুরনো বইয়ের দোকান থেকে সের্জি আইজেনস্টাইনের আমি ফিল্মের একটা বই পেয়েছিলাম, মলাট ফলাট ছেঁড়া অবস্থায়, দাম কিছুতেই কমালো না পুরনো বইয়ের দোকান। তো তারপরে আমি দেখলাম যে বাণী শিল্পে সেটার বাংলা অনুবাদটা রয়েছে, ফিল্ম সেন্স।
তো সেটাই তাহলে নিয়ে নেওয়া যাক। যদিও বাংলা অনুবাদ আমি মনে করছি বাণী শিল্পের বই তো ভালো অনুবাদই হয়েছে, আর বাংলা ভাষাতে বই পড়তে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি। একজন আমাকে জিজ্ঞাসা করছিল, দাদা তুমি ইংলিশ বই কেন কেননি? এটা একটা কমিক্স পড়ার একটা সাইড এফেক্ট বলতে পারো, যে ইংলিশ আমার লিটারেচার বা গদ্য ফরম্যাটে পড়তে আমার একদম ভাল লাগে না, যেটা আমার বাংলা পড়তে ভাল লাগে। কমিক্স আমি বাংলা ইংলিশ সবই পড়ি, কিন্তু যখনই গদ্য ফরম্যাটে লেখা যখনই হয়, লাইক উইদাউট এনি কাইন্ড অফ ইলাস্ট্রেশন, তখনই আমার ইংলিশ বই পড়ার ইন্টারেস্ট অনেকটা মরে যায়। আমি জানি এটা শুনতে খুব বোকা বোকা লাগছে, বাট এটা আমার ক্ষেত্রে খুব বেশি করে কাজ করে। তো সের্জি আইনস্টাইনের ফিল্ম স্টেন্স, সাহিত্য এবং চলচ্চিত্র, আর হচ্ছে গিয়ে পূর্ণেন্দু পাত্রীর সাদা ক্যানভাস, কি অপূর্ব সুন্দর দেখতে। এটা পুরো সাদা, তার মধ্যে ছোট ছোট 4টে লাল বক্স, তাতে ব্ল্যাক কালারের ইলাস্ট্রেশন এবং মাঝখানে ছবি। ভাই কভার তৈরি করা সবার কাজ নয়, অ্যান্ড কভার আর্ট ইজ আ থিং। যত দিন যাচ্ছে কভার আর্টের প্রতি ভালোবাসা আমার বাড়ছে। তো এই 3টে আমি বাণী শিল্প থেকে অরিজিনালি প্রথমে কিনেছি। তারপরে দাদুর কথার মায়াতে জড়িয়ে দাদু যেই জানতে পেরেছে যে আমি চেকভের বই পুরনো বইয়ের দোকানে আমাকে কম দামে দেয়নি, তখন দাদু বলেছে, তো চেকভের বই তুমি আমার থেকে নাও না ছোড়া, অনুবাদ গল্প, ঠিক আছে? তো চেকভের গল্প, এবং চেকভের গল্প নিয়ে যেই নাড়াঘাটা করেছি, তখন দাদু বলেছে, তুমি টলস্টয়ের গল্পটা কেন নিচ্ছ না? দাদুর মিষ্টি হাসি, তাতে আমি বরাবর ফাঁসি। তো 20% অফে আমি কিন্তু টলস্টয়ের গল্প এইটা এবং এইটা আমি পেয়েছি। এবং দাদুর এক অসাধারণ উক্তি, যেটা আমি কোনোদিন ভুলবো না, আরে আমরা শুরুর দিন থেকে 20% দিই, তুই অন্য দোকানে যাস কেন? ঠিক আছে, গিল্ডের নিয়ম খেয়াল নেই তো। যাই হোক, এরপরে আমি যাব আরেকটা দোকানের কাছে, যারাও আমাকে 20% অফই দিয়েছে, এবং তাদের দোকানে ভাই ফ্যান চলছিল, তাদের শোরুম না, মানে বইমেলার স্থলে তাদের কিন্তু ফ্যান চলছিল, এবং তারা বই সাজিয়েছে কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? এবং অনেকটা স্পেস রয়েছে। অনুষ্টুপ 332 নম্বর স্টল। তো সেখানে আমি স্বপ্নময় চক্রবর্তীর একটা ছোট গল্প সংকলন আমি পাই, যেটা আমি একটুখানি অবাকই হয়েছিলাম, কারণ স্বপ্নময় চক্রবর্তীর বই সাধারণত দেশ পাবলিশিংয়েই পাওয়া যায়। তো এনিওয়ে, যেরকম সৈকত মুখোপাধ্যায়ের বই আমি শপে জেনে খুঁজে পেয়েছি, সেরকম স্বপ্নময় চক্রবর্তীকে আমি অনুষ্টুপে পেয়ে গেলাম। তো এই বইটা আমি নিই। তো তার সঙ্গে নিয়েছি আমি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের পায়ের নখ থেকে মাথার চুল। এই বইটা পড়া কি হবে আমার জীবনের ভুল? সেটা তো আমার মনে হয় না। তো এই বইটার কয়েকটা পেজ আমি পড়ে দেখি, আমার খুব ইন্টারেস্টিং লাগলো, ঠিক আছে? তো তারপরে আমি এই বইটা কিন্তু নিয়েছি, এবং এর মধ্যে কিছু কিছু ইলাস্ট্রেশন রয়েছে যেগুলো বেশ ইন্টারেস্টিং। ওকে, এবং তারপরে নিয়েছি ভূত টুত যত সব বাই সন্দীপ বন্দ্যোপাধ্যায়। এটা আমি ফেসবুকের পোস্টে কারোর ছবি দেখে আমি আগ্রহী হই, এবং গিয়ে আমি এই বইটা কিনি, এবং এটার দাম যথেষ্ট কম, ঠিক আছে? এটার বোধহয় 150 টাকা মতো বোধহয় দাম আছে, এবং এক্স্যাক্টলি এরকম কোয়ালিটির বই আজকালের স্টলে ভাই 350 টাকা দাম। আনন্দ স্থলের কথা তো বাদ দাও, এটার সাইজ এক্স্যাক্টলি ইতি পলাশের মতো, ঠিক আছে? 200 টাকা দামে পেয়েছি 20% অফ দিয়ে। এরপরে আমাকে যেখানে আসতে হবে সেটা হচ্ছে গিয়ে কলকাতা কমিক্সের একজন আর্টিস্ট রয়েছে, যাকে হুট করে বোঝা যায় না, তাকে দেখে বোঝা যায়নি যে সে আর্টিস্ট, কিন্তু কিছু লোকজন তার সাথে কথাবার্তা বলছিল, তখন আমি বুঝতে পারলাম যে কমিক্সগুলোর আর্টওয়ার্ক অ্যাকচুয়ালি তারই করা। এবার এগুলো সব মানে প্যাকেটের মধ্যে রয়েছে, আমি খুলে দেখাচ্ছি না। তো এই বইগুলো আমি বহু বছর ধরে দেখছি, বাট কোনোদিন কৌতূহল হয়নি আর্টিস্টকে একদম কাছ থেকে দেখে, এবং যখন পাঠকরা তাকে আমার সামনেই প্রশংসা করছে, এবং জেনুইন প্রশংসা, ঠিক আছে, কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে, তখন আমি পাতাগুলো উল্টে দেখলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্ট ফর্ম রয়েছে। এবং ভাই তোমরা প্রত্যেকেই জানো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্ট ওয়ার্কের প্রতি আমার দুর্বলতা। তো এই 3টে বই আমি নিয়েছি। এটা একটা সিরিজের প্রথম পার্ট। আমি দাদাকে বলেছি যে এটা পড়ে ভাল লাগলে পরে তবেই বাকি দুটো আমি নেব। এগুলোর দাম খুবই কম, তার উপর আমি 10% অফ পেয়েছি। এবং এই 35 টাকার কাইন্ড অফ একটা পাতলা একটা কমিক্স, কৌস্তবদার আঁকা এবং লেখা। তো ভাই আমি তো কভারেই সোল্ড আউট হয়ে গেছিলাম। তারপরে ভিতরের আর্টওয়ার্ক দেখে ভাবলাম যে ভাই এ তো চরম লাগছে ভাই, এইরকম আর্টওয়ার্ক তো দুর্ধর্ষ লাগছে ভাই আমার। মাত্র 35 টাকায় কয়েক পাতার বই হলে পরেও ভাই দুর্ধর্ষ আর্টওয়ার্ক লাগছে। তো এইটা আমি নিয়েছিলাম, এবং তার সঙ্গে তারই আরও 3খানা কমিক্স। প্যাকেটে আরও কিছু কমিক্স আছে, বাট সেগুলো গথামের কমিক্স, সেগুলো আমি আর দেখাচ্ছি না।
এবং আমি কলকাতা কমিক্স বাদ দিয়ে অন্য একটা পুরনো বইয়ের দোকান থেকে আমি সুপারম্যানের এই 200 পেজ স্পেশাল জায়েন্ট ইস্যুটা আমি পাই। এই 200 পেজের বই মাত্র 4খানাই পাবলিশ হয়েছিল। ব্যাটম্যানেরটা আছে, সুপারম্যানেরটা আছে, আর স্পাইডারম্যানের একটা আছে। আরেকটা বই নিয়ে তো অন্যই লোচা চলছে, স্পাইডারম্যান আর হাল্ক। এবং এই দুটো বই আবার কলকাতা কমিক্স থেকেই নেওয়া, ঠিক আছে। তো আমি এই বইটা পেয়েছি অন্য একটা দোকান থেকে, তাদের বিলটা ভেতরে রয়েছে। আর কলকাতা কমিক্স থেকে এই টারজান দুটো আর এইগুলো, আর এই প্যাকেটের ভেতরে আরও কিছু কমিক্স আছে। গথাম কমিক্স দেখানোর কিছু নেই। এরপরে আসে হচ্ছে গিয়ে যে এই বইমেলার সব থেকে ছোট্ট পুচকে বই, যেটা নিয়ে ভাই একটুখানি কন্ট্রোভার্সি তো আছে। আরে ওই বইটা কোথায় রাখলাম আমি? এই বইটা কোথায় গেল? ওকে, ওই বইটা আমাকে খুঁজতে হবে, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা চলো, এবার তোমাদেরকে আমি মোটামুটি আমাদের হল প্রায় শেষের দিকে, দেশ পাবলিশিং, যত বড় বড় পাবলিশিং আছে তাদের মধ্যে একমাত্র দেশেই আমি ঢুকেছিলাম। কারণ এই রুদালি বইটা আমি কস্তুরীর গল্পঘর বলে ফেসবুক একটা চ্যানেলে একজন মহিলা এই বইটার ব্যাপারে বলছিলেন, এবং আরও কিছু জলসই, আরও কিছু উনি মহিলা কেন্দ্রিক কিছু উপন্যাস এবং গল্পের কথা উনি বলছিলেন। তার মধ্যে রুদালি বেসিক্যালি রাজস্থানের একটা সম্প্রদায়, যারা বাড়িতে কেউ মারা গেলে পরে টাকার বিনিময়ে কান্নাকাটি করতে আসেন তাদের লাইফ নিয়ে। 1000 টাকার বউ পড়ে আমি ছিটকে গেছিলাম। তো রুদালি যখন আমি কস্তুরীর গল্প করে যখন শুনলাম, তখন আমার প্রথমেই মনে হলো যে এই বইটা আমাকে কালেক্ট করতে হবে। এবং এই বইটা কালেক্ট করেছি আমি, পেয়েছি তো আমি 10% অফই, কিন্তু বইটার দাম যথেষ্ট কম, তো চাপ নেই বস। আর রয়েছে হচ্ছে গিয়ে রাহুল অরুণোদয় ব্যানার্জি, যদিও এখানে শুধুমাত্র অরুণোদয় লেখা। আমাদের প্রেম আমারের হিরো কি না, প্রেম আমার হিরো না, চিরদিনই তুমি যে আমারের হিরো, যে লাস্টে মরে যাবে, রাহুল অরুণোদয় ব্যানার্জি। দেখুন, সিপিএম যারা করে তাদের অধিকাংশই কথাবার্তা শুনে আপনার মনে একেবারেই তো ভক্তি আসবে না, কিন্তু বামপন্থা কোনো কালেই কিন্তু খারাপ কিন্তু ছিল না। আদর্শবাদ কোনো কালে খারাপ হয় না, আদর্শবাদকে পারভার্স করে কিছু মানুষ দিকভ্রষ্ট হয়। কিন্তু রাহুল অরুণোদয় ব্যানার্জির পডকাস্ট বা বিভিন্ন রকম ইন্টারভিউতে কথাবার্তা যখন আমি শুনি, তখন আমার কেন জানি মনে হয় যে এই মানুষটার ভেতরে একটা ডেপথ আছে, যেটা যেটা ফিল হয়তো করা যেতেই পারে, তার কথা শোনা যেতেই পারে। তো এই বইটা আমি যখন দেখি, যখন আমি বইটা কিনি, তখন কিন্তু আমার খেয়াল হয়নি যে এটা তার লেখা বই। কিন্তু আমি কেনার পরে রিয়েলাইজ করি যে ভাই এটা তার লেখা বই। আমার প্রথম দিকে ভক্তি উড়ে যাচ্ছিলো, তারপর ভেতরে 3-4 পাতা আমি পড়লাম, আমার কিন্তু খারাপ কিন্তু লাগলো না। এবং ছোট্ট মিষ্টি একটা বই, ঠিক আছে। তো এটা দেশ পাবলিশিং থেকে নিয়েছি। মার্কেটিংয়ের জোর বহুদূর। মানদাস বইমেলাতে ফ্যান্টমের ছবি দিয়ে, মানে অরণ্যদেবের ছবি দিয়ে পোস্টার টাঙিয়েছে যে মানদাসের স্টলে আয়। আমি সেইটা দেখেই ভাবি যে ভাই নামটা বেশ ইউনিক লাগছে, মানদাস প্রকাশনী, তাহলে একবার যাওয়া যাক। আফটার অল ফ্যান্টম ডাক দিচ্ছে বলে কথা। তো মানদাসে আমি গেলাম, সেখানে গিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং বই দেখলাম, কয়েকটার আমি ছবিও তুলেছি। বইগুলোর কোয়ালিটি অসাধারণ, মানে বাইন্ডিং কোয়ালিটি থেকে শুরু করে ভেতরের পেজের কোয়ালিটি, ঠিক আছে, ওকে, অসাধারণ কোয়ালিটি, ওকে। তো বেশ কিছু বইয়ের মধ্যে এইটা আমার মনে ধরে, বিকজ অফ দ্য কভার অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। এবং আমি এর ভেতরটা খুলে দেখি যে এটা কিন্তু ছোট গল্প সংকলন, বেশ মোটা বইটা, ঠিক আছে, বেশ মোটা। তো একটু বিমূর্ত কথাবার্তা রয়েছে, এবং যেটা আমাকে স্পেসিফিক্যালি টানলো, আমি আইদার খুব সহজ সরল লেখা পছন্দ করি, আইদার একটু বিমূর্ত, একটু খামখেয়ালি লেখা পছন্দ করি। তো আমার কিন্তু কয়েক পাতা উল্টে কিন্তু সেটা মনে হলো, তাই আমি মানদাস এই বইটা আমি নিলাম। আর এরপরে আসি হচ্ছে কি বইমেলার সব থেকে ইউনিক বই, ঠিক আছে। ইনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, নাম তার ভন্ডুল। আপনারা ফেসবুকে হয়তো এনাকে দেখে থাকবেন। ইনি প্রতিবাদী কবিতা পাঠ করেন, বলবো না, কারণ উনি নিজেই কবিতা বানান, নিজের কবিতা অ্যাকচুয়ালি রিসাইট করেন ওনার চ্যানেলে। এবং ওনার বাচনভঙ্গি এবং ওনার কবিতার লাইন, আমি আপনাদেরকে বলেছি যে আমি কবিতা জিনিসটা খুব একটা বেশি বুঝি না। তো এর কবিতা পাঠগুলো ফেসবুকে শুনে আমার মনে হয়েছিল যে ভাই এরকম কবিতা আমি বহুদিন শুনিনি।
দেখুন, রোদ্দুর রায়ও নিজেকে একজন কবি বলে দাবি করে এবং রোদ্দুর রায়ের কবিতাটাও কবিতা, কিন্তু রোদ্দুর রায়ের মধ্যে একটা ক্যাওস রয়েছে, যে ক্যাওসটার সাথে সবসময় আপনি হয়তো ঠিক অ্যালাইন করতে পারবেন না, কিন্তু ভন্ডুলের কবিতার ভাষা অত্যন্ত শার্প, পরিষ্কার এবং তাতে কোনো রকম গালাগাল ঠালাগাল কিছু নেই। আমি বিশাল বড় যে মানে একেবারে শুদ্ধ সেটা একেবারেই নয়। আমার রোজ ভিডিও বা নর্মাল লাইফে আমি প্রচুর গালাগাল দিই, গালাগালি নট আ থিং, কিন্তু আমি না একটুখানি শান্ত প্রতিবাদ চাই, ঠিক আছে? যদিও বন্ডুলের কবিতার মধ্যে প্রচুর এনার্জি রয়েছে, ফেসবুকে যারা ওকে চেনেন তাদের প্রত্যেকেরই আইডিয়া আছে, এবং লাইনগুলো না চাবুকের মতো। তো এই বইটা আমি নিলাম, এবং এই বইটা সব থেকে ইউনিক বই কেন, প্রত্যেকটা কবিতার মধ্যে কিউআর কোড দেওয়া রয়েছে। কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে ওর চ্যানেলের ওই ভিডিওটাতে আপনি পৌঁছে যাবেন, অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন। এবারে তাহলে আপনি বলবেন যে এই কবিতাগুলো যদি ওর চ্যানেলেই থাকে তাহলে তুমি এর বই তুমি কেন কিনছো, কেননা একই তো কন্টেন্ট। ওকে, কাউকে কবিতা করতে দেখাটা একরকম অভিজ্ঞতা, আর নিজের মনের মধ্যে পড়াটা আরেক রকম ব্যাপার। আর যেহেতু ছেলেটা ভন্ডুল, সেজন্য ভাই তার বই আমি কাইন্ড অফ কিনবই। এটা হচ্ছে গিয়ে যে আমি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে যদি পছন্দ করি, কোনো শিল্পীকে আমি যদি পছন্দ করি, আমার মনে হয় যে পয়সা দিয়ে কোনো না কোনোভাবে তার আর্ট ফর্মের পাশে থাকার একটা গুরুত্ব তো আছে। কিন্তু ফেসবুকে টাকা পাঠানোতে আমি খুব একটা বেশি বিশ্বাসী নই, তার থেকে বই কেনা আমি বেশি বিশ্বাসী। আর আমার অ্যাকচুয়ালি কেনার আগে অবধি এই আইডিয়াটা ছিল না যে এই কিউআর কোডের মামলাটা, বাট তারপরে আমি জানতে পারি ভন্ডুলের সইও আমি পেয়েছি, স্বর্ণজ্যোতিকে অফুরান ভালোবাসা। এবারে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি জানতাম না, কিনতে গিয়ে জানতে পারলাম, এই যে যে প্যাকেটটা যেটা দেখছেন এটার মধ্যে রয়েছে সিড বল। সিড বল এমন একটা জিনিস যেটা আপনি খালি ছুঁড়ে ফেলে দেবেন, মাটিতে ছুঁড়ে ফেলে দেবেন, বৃষ্টি হলে পরে অটোমেটিক্যালি গাছ বেরিয়ে আসবে। এই রকম ইউনিক আইডিয়া, পরিবেশ সচেতনতা, কবিতার সঙ্গে সঙ্গে এরকম ইউনিক আইডিয়া না অন্যরকম একটা এক্স ফ্যাক্টর কিন্তু যোগ করে। এই সিড বল আদৌ কাজ করবে কিনা আই ডোন্ট নো, আমি এটা আদৌ ফেলবো কিনা আই ডোন্ট নো, বাট পুরো চেষ্টাটাই আমার কিন্তু দুর্ধর্ষ কিন্তু লাগলো, সেই জন্য আমি কিন্তু বললাম। এরপরে আমাকে সেই বইটা খুলতে হবে যেটা নিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম। ওয়েট, যখন আমি লিটিল ম্যাগাজিনের স্টলের দিকে ঘুরছিলাম, কোন স্টল থেকে নিয়েছি আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি একটা র্যান্ড বই পেলাম, ঠিক আছে? এবং সেটার সাইজ হচ্ছে কি আমার হাতের পাতা লিটারালি, এবং বইয়ের নাম হচ্ছে গিয়ে ভগবানের পেচ্ছাপ, রিটেন বাই দেবরূপ সরকার। তো এর মধ্যে তিনি তার ফ্রাস্ট্রেশন ভালো মতো ঝেড়েছেন উইথ সাম আর্ট। ওকে, ফ্রাস্ট্রেশন ঝাড়া ব্যাপারটার সাথে আমি খুব ভালো করে রিলেট করতে পারি। আমি খেপে গেলে পর যেরকম টাইপের কথাবার্তা বলি সেরকম টাইপের কথাবার্তা এখানে রয়েছে। 10 টাকা মাত্র দাম এই বইটার। ওকে, তো হপ্তাক কাচরা। ওকে, আমি জানি না এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে আপনারা হয়তো পাবেন এই বইটা। তো এইটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা যেটা নিলাম সেটা হচ্ছে কি অশোক কুমারের একদিন, একদম পাতলা একটা বই। এটার দাম বোধ হয় 30 টাকা, আর এটার দাম হলো গিয়ে 10 টাকা, না এটার দাম 70 টাকা, এটার দাম 10 টাকা। এবারে হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ, আমাদের শেষ ইয়েতে আমরা আসবো, সেটা হলো গিয়ে যে আখর কথা প্রকাশন থেকে, আখর কথা প্রকাশন থেকে উৎসা তরফদারের আগের বছরও আমি একটা বই নিয়েছিলাম। আখর কথাতে বেশ কয়েকটা ইন্টারেস্টিং বই ছিল। একটা তো হাই রোডের ডাকাতি কীরমভাবে হয় সেটার উপরে বেশ করে একটা বই ছিল, ওটা আমার নেওয়া হলো না, কারণ ওরা মোটামুটি মানে আমার বাজেট শেষ হয়ে গেছিলো, ওরা 20%ই অফ দিচ্ছিলো, ঠিক আছে? তো অল্প হলেও সত্যি আগের বছরও ওনার সম্পর্কভিত্তিক একটা বই আমি পড়েছিলাম, পুরোটা শেষ হয়নি, তো ওটার কখনো না কখনো রিভিউ আসবে। এই বছর আমি অ্যাকচুয়ালি ডিসাইড করেছি যে প্রত্যেক সপ্তাহে একটা করে অ্যাটলিস্ট বইয়ের রিভিউ নিয়ে আসব। এবং তারপরে আরেকটা যে বইটা নিলাম সেটা হলো গিয়ে যে একটি মেয়ে যে সমুদ্রের তরঙ্গের ওপর দাঁড়িয়ে আছে, বইটার নাম হচ্ছে কি সমুদ্র দূরে নয়। কবিতা আমি বুঝি না বলে পড়ি না, আমি এই কথা তোমাদেরকে আগেও বহুবার বলেছি, বাট এই বছর আমি কবিতার বই বেশ কয়েকটা নিয়েছি, এবং এই বইটার ভেতরের বেশ কিছু কবিতা আমি দাঁড়িয়েই আমি পড়ে দেখেছি। লেখিকার সই নেওয়ার ইচ্ছা ছিল, বাট এনিওয়ে, তো এই বইটাও আমি পড়ে এটার রিভিউ আসবে। এটা লিখেছেন অদিতি রয়। জানে তুই আর জানে না যে অদিতি সেই অদিতি কিন্তু নয়, এনার নাম অদিতি রয়। তো
অদিতি নামটা না মানে আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম আমি যে এটা আমার বইমেলাতে এখনও অবধি কেনা সব থেকে শেষ বই। লাস্ট আমি এই বইটাই কিনেছি। তো এই বইটা আমি পড়বো এবং এই বইটা নিয়ে কথাও হবে আমার চ্যানেলে। সব বই নিয়েই অ্যাকচুয়ালি কথা হবে। গত বছর আমি অনেক বই কিনেছিলাম, আনবক্সিং করেছিলাম, কিন্তু কোনো কিছুই আর ডিটেল রিভিউ হয়নি, ওই অভিক সরকারের ডাইনি বুড়ির মতো ভাটের বই বাদ দিয়ে। তো এই হলো গিয়ে আমার মোটামুটি জার্নি। এবার আর একদিন যদি যেতে যদি পারি তবে সেটা নিয়ে ভিডিও আসবে, আর না হলে পরে আসবে না। এর ভিডিও আসবে সেটা হলো গিয়ে যে আমি এই বছর যেটা বই মেলাতে করেছি, প্রচুর বইয়ের ছবি তুলেছি যেগুলো আমি পরে কিনবো। অনেক দোকানে 10%-এর বেশি অফ দিতে পারছে না। যেরকম বইভাষিকের স্টলে দ্বিতীয় দিন আমি যখন ঢুকি, অন্তত 7-8খানার বেশি বই আমার ভালো লেগেছে, সেটা কভার হোক কি ভেতরের ম্যাটেরিয়াল। কিন্তু বইভাষিক কিছুতেই 10%-এর বেশি অফ দেবে না। আর পুরো বাজেট আমি বইভাষিকে স্পেন্ডও করতে পারবো না। আর একটা দুটো বই যদি কিনি তাহলে পরে ভাই বইভাষিকের কথা পরে গিয়ে আমার হয়তো খেয়াল হয়তো থাকবে না। সেই জন্য বইভাষিক থেকে আমি কোনো বই কিনিনি। এত বই কিনেছি এত জায়গা থেকে, বইভাষিক থেকে কোনো বই আমি কিনিনি। কিন্তু বইভাষিক আমার প্ল্যান একদম রয়েছে, যদি সাকসেসফুলি 5-10টা বই রিভিউ আমি করে যদি ফেলি, যখন ফ্রিডম সেল চলবে বা নন্দনের বইমেলা বা কলেজ স্ট্রিটের বইমেলা বা হিদুয়ার বইমেলা সারা বছর লেগে থাকে, ঠিক আছে ওকে। আমি গোটা 2025 সালে দেখলাম ভাই যে 10% অফে কলকাতা বইমেলা থেকে আমি কেন বই কিনবো। এরপরে অগস্ট মাসে এরা ফ্রিডম সেলের সময় ছাড় দেবে, 25%, 30% ছাড় দেবে। হিউজ একটা মার্জিন কিন্তু ক্রিয়েট হয়। তো বইভাষিকের বহু বই আমি মার্ক করে রেখেছি এবং এরকম প্রচুর, অন্তত 100খানা মতো বোধহয় বই আছে যেগুলো আমি ছবি তুলে রেখেছি, বাট আমি তাদেরকে কিনিনি, তাদেরকে আমি পরে গিয়ে কিনবো। সেই বইগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু খরচটা কন্ট্রোলে, ঠিক আছে। এই বইয়ের মধ্যে, এই ভিডিওর মধ্যে অন্তত মানে কমিক্সগুলো তো আমি ডিটেলসে ঢুকলাম না, ঠিক আছে। তো ভাই 30টার ওপরে বই আছে। আগের ভিডিওটাতেও মোটামুটি কাউন্ট করলে পর ওরকম কাছাকাছি বই হবে, কি তার থেকে বেশিও হয়তো হতে পারে। তো শুধু বই কিনলেই তো হয় না, বই পড়তেও হয়, ঠিক আছে ওকে। এবং আমি এই বছর রিয়েলি বলছি, আমি ঠিক করেছি, ঠিক আছে, যে আমি ভাই ভিডিও করব বই পড়ে, ঠিক আছে। তো বই কেনা হবে। এবারে কথা হচ্ছে কি যে তোমরা কি জানতে চাও যে ওই বইগুলো কী বই? যদি তোমরা বলো যে হ্যাঁ জানতে চাই, তাহলে কোন কোন বইয়ের আমি কিনিনি কিন্তু ছবি তুলেছি, সেগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও আসতে পারে। আর দেখো, বইমেলা মোটামুটি শেষের ইয়েতে চলে এসছে। বইমেলার ব্লগ দেখতে এখন কি ইন্টারেস্টেড হবে কি না আই ডোন্ট নো, বাট তোমরা যদি বলো তাহলে আমি অ্যাকচুয়ালি এবারে আমি ভিডিওর থেকে অনেক বেশি ছবিই তুলেছি, ঠিক আছে ওকে। তো সেগুলো নিয়ে কোলাজ করে একটা ভিডিও কিন্তু বানানোই কিন্তু যায়, ঠিক আছে। তো চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।